তুই কোন সাহসে আমার অনুমতি না নিয়ে আমার বিছানার উপর বসেছিস? এই কথাটি বলেই আশিক জুঁইকে জোরে একটা থাপ্পড় মারে। জুঁই তার বরের এমন কাণ্ডে হকচকিয়ে ওঠে। জুঁইয়ের ভাগ্য এতটাই ভালো যে সে কখনো ভাবেইনি বাসর রাতেই তার স্বামী তার গায়ে হাত তুলবে। অসহায় দৃষ্টিতে জুঁইয়ের দিকে তাকিয়ে থাকে আশিক। কি হলো, কথা বলছিস না কেন? আমার বিছানায় শোবার কোনো অধিকার তোর নেই, কথাটা কান খুলে শুনে রাখ। আর শোন, বিয়েটা আমি মা বাবার জোরাজোরিতে করেছি, তাই বলে এই নয় যে তুই আমার সব কিছুর অধিকারী হয়ে গেছিস। আমার সব কিছুর অধিকারী একজনই, আর সে আমার ভালোবাসার মানুষ, লিজা। তোর এই বাড়িতে স্থায়িত্ব বড়জোর 8 মাস। এরপর তোকে আমি ডিভোর্স দিব আর লিজাকে বিয়ে করব। এই 8 মাসের জন্য মনে কর তোকে আমার দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছি। যদি মরার ভয় থাকে, কখনো আমার সব কিছুর উপর অধিকার খাটাতে আসবি না। জ্যান্ত মেরে ফেলবো একদম। এখন তো মাত্র থাপ্পড় দিয়েছি, তখন গলা টিপে মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। আর আমি যা বলেছি তা যদি এই বাড়ির কেউ জানে, তোর খবর আছে। ভেবে নিস, ওই দিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার বিছানায় তুই শুতে পারবি না, তোর স্থান নিচে, ফ্লোরে। এই বলে আশিক ফ্রেশ হয়ে ঘুমোতে চলে যায়। জুঁইয়ের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। অন্যদিকে জুঁই আশিকের সব কথা বড্ড কষ্টে হজম করে নিল। তার কোনো আফসোস নেই, এতে অন্তত 8টা মাস তো সৎমায়ের অত্যাচার থেকে রক্ষা পাবে, এতেই অনেক। জুঁই কিছুক্ষণ আশিকের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে ভাবে, কি নিষ্পাপ লাগছে আশিককে। ঘুমালে যে কাউকে এত সুন্দর লাগে তা আগে কখনো জানা ছিল না। জুঁই আশিকের এই ঘুমন্ত চেহারা দেখলে কেউই বলতে পারবে না এই চেহারার মাঝে মুখোশধারী এক জানোয়ারও রয়েছে, যে কিনা বাসরাতে অন্য মেয়ের জন্য তার স্ত্রীর গায়ে হাত তুলে। জুঁই এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে। বালিশার একটা কাঁথা নিয়ে ফ্লোরে শুয়ে, প্রচণ্ড শীত তার উপরে, ফ্লোরে শুয়ে সামান্য একটা কাঁথা গায়ে দিয়ে শীতকে তো আর মানা যায় না, কিন্তু জুঁইয়ের অভ্যাস আছে। সৎমায়ের অত্যাচার ওকে ফ্লোরে ও রাত্রি যাপন করতে হয়েছিল, তাই জুঁই এসবে অভ্যস্ত। ফ্লোরে শুয়ে চোখের পানি ছেড়ে দেয় জুঁই। এই রাতটাই তার কষ্টের জীবনের সাথী। তার কষ্টগুলো রাত ছাড়া আর কারো জানা নেই। জুঁই অতি সহজে কষ্ট প্রকাশ করে না। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে সৎ মায়ের অত্যাচারে জুঁই এতটাই অভ্যস্ত যে সে তার দুঃখ কষ্টগুলো প্রকাশ করতেই ভুলে গেছে। তার কষ্টগুলোর সাক্ষী একমাত্র রাতগুলো। দিনে যতই নিজেকে সামনে রাখুক না কেন, রাতে সে আর নিজেকে সামলাতে পারে না। সৎ মায়ের ঘরে জুঁইয়ের কপালে সুখ মেলেনি। ভেবেছিল স্বামীর ঘরেই হয়তো তার আসল সুখ, কিন্তু এখন জুঁইয়ের মনে হচ্ছে তার কপালে সুখ নামক জিনিসটার ছিটে ফোঁটাও নেই। যা আছে তা হলো বড় বড় কষ্টের পাহাড়, যা পার হতে হতে জুঁইয়ের সুখগুলো মরুভূমিতে পরিণত হবে। যাই হোক, জুঁই মেনে নিয়েছে তার ভাগ্যকে। অনেক ঠান্ডা পড়েছে। ঠান্ডায় ফ্লোরে শুয়ে থাকা জুঁই কাঁপতে থাকে। অনেক কষ্টের পর জুঁইয়ের চোখেও ঘুমে ভরপুর হয়ে গেল। জুঁই ঘুমের রাজ্যে পাড়ি জমালো। পরের দিন সকালে কারো জোরে হুঙ্কার দেওয়ার শব্দে ভয়ে জুঁইয়ের আত্মা কেঁপে ওঠে। চোখ তুলে তাকিয়ে দেখে আশিক অগ্নি দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। জুঁই বড্ড ভয় পেয়ে হকচকিয়ে উঠে বসে। আশিক জুঁইয়ের চুলের মুঠি ধরে বলে, তোকে বিয়ে করেছি কি সকাল 10টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাতে? আহ, আমার খুব ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন, আর কখনো এমন হবে না। আমার মুখে মুখে কথা বললে জুতো দিয়ে পিটিয়ে গাল লাল করে দেব। আর তোকে আমি বিয়ে করেছি তো তুই এখন এই বাড়ির বান্দি হিসেবে থাকবি। আমার আম্মু আর বোনকে যেন রান্নাঘরের আশেপাশে না দেখি। দেখলি বুঝতে পারবি আশিক কি জিনিস। এখন রান্নাঘরে গিয়ে নাস্তা রেডি কর। হুম। জুঁই গোসল করে নেয়, কারণ বাড়ি ভর্তি মেহমান। সবাই তো ভালো মন মানসিকতার নয়। কেউ হুট করে উল্টাপাল্টা কিছু বলে ফেলতে 1 মিনিটও দেরি করবে না। তারপর জুঁই নামাজ পড়ে নেয়। জুঁই সব বাদ দিলেও নামাজ কখনো বাদ দেয় না। জুঁই দেখতে পায় কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। তবে আশিক যে বলল 10টা বেজে গেছে, যাই হোক 10টা বাজেনি বলে তার বসে থাকলে চলবে না। একটু আগে আশিকের বলা কথাগুলো স্পষ্ট মনে আছে ওর, তাই জুঁই ওই দিকে আর ভ্রুক্ষেপ না করে সোজা রান্নাঘরে চলে যায়। মোটামুটি সবার ঘুম ভেঙে গেছে। আশিকের আম্মু রান্নাঘরে গিয়ে অবাক, সাথে কাজের মেয়ে শীতুও। বৌমা তুমি? জি আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা তুমি কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে এলে? সেতু আর আমি তো পারতাম। কেন আম্মু, আমি এই বাড়ির বউ হয়েছি যখন, তখন কি রান্না করতে পারি না? হ্যাঁ অবশ্যই পারো, পারবে না কেন? তাহলে আপনি গিয়ে ঘুমান, আমি পারবো সব সামলাতে। আমি কি তোমার মায়ের মতো না? হ্যাঁ আম্মু। তাহলে পর কেন করে দিচ্ছ? আপনি না তুমি করে বলবে, বুঝেছো? আম্মু,
তাহলে তুমিও আমাকে তুই করে বলবা, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই পারবি তো সব কিছু? জি আম্মু, খুব পারবো, তুমি যাও। জুয়ের জোড়াজুড়িতে আশিকের আম্মু চলে যায়। আশিকের আম্মু মনে মনে অনেক খুশি এমন একটা মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে। সত্যি আশিকের আব্বু ভুল বলেননি, জুই সত্যি খুব লক্ষ্মী মেয়ে। জুই গ্রামে বসবাস করত, পড়ালেখায় খুব ভালো ছিল জুই, কিন্তু বাবা মারা যাওয়ার পর সৎ মায়ের জন্য পড়াশোনা আর হয়ে ওঠেনি। যখন আশিকের আব্বু আর আশিক গ্রামে যান, আশিকের আব্বুর খুব মনে ধরে জুইকে। ছেলের বউ হিসেবে জুইকে চুজ করে নেন। সবাই বিয়েতে রাজি ছিল, শুধু আশিক ছাড়া। আশিক বলেছিল এমন গাইয়া মেয়ে বিয়ে করবে না, কিন্তু বাবার জোরাজোরিতে শেষমেশ বিয়েটা করেই নিতে হয় তাকে। আশিকের বড্ড রাগ চেপে বসে জুয়ের উপর। ভাবি, আয়ানের সাহায্য করমু। তোমার নাম কি? সেতু। সেতু, তুমিও শুয়ে থাকো, আমি একাই পারবো। না ভাবি, আয় যাইতাম ন। প্রতিদিন তো আয় আর আম্মাজান মিল্লা নাস্তা রেডি হতাম। আজ তো আন্নের লগে করমু। ভাবি, পিলি তান্নে না করিয়েন না। অনেক জোরাজোরি করার পরও সে তো যাচ্ছেই না, তাই জুই আর জোরাজোরি করলো না। সেতুও টুকটাক সাহায্য করেছে তাকে। সেতু মেয়েটাকে জুই খুব পছন্দ হয়ে গেল। খুব মিষ্টি একটা মেয়ে, 18-20 বছর হবে। সেতুরও জুইকে ভালো লেগেছে। বড্ড মিশুক একটা মেয়ে জুই, বড্ড বেশি সুন্দর নয় আবার কালো নয়। শ্যামবর্ণের চুল, হাঁটু অবধি টানা টানা চোখ, সব মিলিয়ে জুই মায়াবতীর থেকে কম না। রান্নার সব কাজে পারদর্শী। জুই কোনো কিছুর কমতি নেই। জুয়ের মাঝে বলতে গেলে জুয়ের সর্বপ্রকার গুণে গুণবতী। সকাল 9টায় জুই আর সেতু মিলে সব কিছু রেডি করে ফেলে। সেতু অবাক হয়ে যায় যে পিঠাও জীবনে দেখেনি, তা আজ প্রথম জুয়ের কাছ থেকে দেখছে। জুই টেবিলে সব নাস্তা সাজিয়ে দেয়, তারপর একে একে সবাই নাস্তা করে নেয়। জুইকে বলা হয় আশিককে নাস্তা রুমে দিয়ে আসতে। জুই রুমের সামনে যায় ঠিকই, কিন্তু ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। ভয়ে ভয়ে ভেতরে ঢুকে জুই কিন্তু দেখে রুমে আশিক নেই। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পেছনে ফিরতেই আশিকের সাথে ধাক্কা লাগে। হাতে থাকাটা নিচে পড়ে যায়। বড্ড রেগে যায় আশিক। খেয়াল করে পাশে টেবিলে কাপে করে গরম কফি রাখা, দেখেই বোঝা যাচ্ছে কফিটা খুব গরম। আশিক রেগে মেগে কফিটা জুয়ের হাতে ঢেলে দেয়। জুই ব্যথায় কুঁকড়ে ওঠে। করুণ দৃষ্টিতে আশিকের চোখের দিকে তাকায় জুই, কিন্তু আশিকের চোখে কোনো দয়ার ছাপ নেই। যা আছে তা শুধু জুইকে কষ্ট দেওয়ার আকাঙ্ক্ষা। আমার অনুমতি না নিয়ে আমার রুমে এসেছিস কোন সাহসে? এসেছিস তো এসেছিস, আমাকে ধাক্কা দেওয়ার স্পর্ধা কিভাবে হয় তোর? জুয়ের হাতটায় ফোসকা পড়ে যায়, হাতে শুধু ফু দিতে থাকে। জুই সেতুর রুমের সামনে এসে সব কিছু দেখে ফেলে, চোখের পানি ছেড়ে দেয়। সেতু বড্ড কষ্ট হচ্ছে, তার জানে না জুই কিভাবে সহ্য করে আছে। জুয়ের দিকে একটা মলম ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে যায় আশিক। আশিকের চলে যাওয়ার পর দৌড়ে রুমে ঢুকে সেতু। ও ভাবি, ভাবি, ভাবি চাই আন্নের আতিয়ন। সেতু খেয়াল করে হাতের অনেকটা জায়গা জুড়ে ফোসকা পড়ে গেছে। সেতু তাড়াতাড়ি জুয়ের হাতে মলম লাগিয়ে দেয়, আর জুই ব্যথায় চোখ অফ করে আছে, মুখ দিয়ে একটা শব্দ করছে না। ভাবি, আন্নে আর লগে চলেন। চলো সেতু। সেতু জুইকে রান্নাঘরে নিয়ে যায়। ভাবি, বাইয়ে আন্নের আতিয়ন হুড়ি দিল কিল্লাই। সেতু, এসব কিছু কাউকে বলবে না প্লিজ। ভাইয়ে বিয়া করছে 2 দিন হইতে আন্নের গাত হাত তুলে, কত বড় সাহস! আর আন্নে কন আয় কি ওরে কইতাম? আয় যদি অন্য কি ওরে কই, হেই বেটা আন্নেরে আরও মারব। আমার কিছু হবে না সেতু, এই সব কিছুতে আমার অভ্যাস আছে। উনি আমাকে পছন্দ করে বিয়ে করেননি, বাবা মায়ের জোরাজোরিতে বিয়ে করেছেন। হে আল্লাহ, আন্নের গাত হাত তুলবো? আমার মাথায় হাত দিয়ে কসম কেটে বলো তুমি ওনার কথা কাউকে বলবা না। ভাবি, আন্নে কি মানুষ নি? মানুষ হলে তো আর এমন হতো না। বাদ দাও সেতু, ওই রুমটা পরিষ্কার করতে হবে। আয় করিয়ে রান্নে এন্ডে তা হ্যান। তুমি পারবে না সেতু। হারমু। সে তো খুব জিদ্দি মেয়ে। জুইকে বসিয়ে রেখে নিজেই রুমটা পরিষ্কার করে আসে। সকালে নাস্তা করার অভ্যাস নেই জুয়ের, তাই করছে না সে। জুই নাস্তা করতে আসছে না দেখে তাদৃশা গিয়ে জুইকে ডেকে নিচে নাস্তার টেবিলে নিয়ে আসে। জুইকে আশিকের পাশে বসানো হয়। ভয়ে জুয়ের হাত পা কাঁপছে। নাস্তার টেবিলে আশিকের ব্যবহার দেখে জুই আর সেতু অবাক না হয়ে পারল না। আশিক জুইকে বলে, কি হয়েছে জুই? 2 মিনিটের মধ্যে আসছো বলে 20 মিনিট শেষ হয়ে গেল, আসলে না কেন? মানে আহা, জুই মামুনির হয়তো কোনো কাজ ছিল, বাদ দাও। সবাই এখন নাস্তা করে নাও। সবাই নাস্তা করে নাই। জুই রুমে আসো তো। হুম। জুই রুমে যাবে এমন সময় জুয়ের পথ আটকায় সেতু। ভাবি,
আন্নে যাইয়েন না, ভাইয়ে আন্নেরে আবার মারবো। মার কপালে যদি লেখাই থাকে তা কেউ আটকাতে পারবে না। সে তো তুমি যাও। আর বললাম না আমার এসবে অভ্যাস আছে। ভাবি, সেতুর সাথে কথা বলায় জুয়ের রুমে আসতে একটু দেরি হয়ে যায় আর আশিক রেগে যায়। তোর এতক্ষণ লাগে রুমে আসতে? নিচের দিকে তাকিয়ে থাকে জুই। শোন, নাস্তার টেবিলে যেটা করেছি সেটা অভিনয় ছাড়া কিছুই নয়। স্বপ্নেও কখনো ভাবিস না এমনটা হবে। আমার থেকে কষ্ট ছাড়া আর কিছু আশা করা নির্থক, বোকামি ছাড়া কিছুই না। কখনো যদি আমার আব্বু আম্মু জানতে পারে আমি তোকে কষ্ট দিয়েছি, এসব কথা মনে রাখিস। ওই দিনই তোর পৃথিবীতে শেষ দিন। আর হ্যাঁ, এখন থেকে এ বাসার সব রান্না তুই করবি। আমার আম্মুকে যেন রান্নাঘরের আশেপাশেও না দেখি। ছোট লোকের মতোই থাক। এই কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায় আশিক। আশিকের শেষের কথাটায় খুব কষ্ট হচ্ছে তার। জুয়ের মুখে তাচ্ছিল্যের হাসি। ভাগ্যে তার আরও কত কিছু আছে সেটা জানা নেই জুয়ের। দুপুরের জন্য খাবার রান্না করতে হবে, তাই জুই আর দেরি না করে রান্নাঘরে চলে যায়। আশিক লিজার সাথে দেখা করতে যায়। লিজা শুনতে পায় যে আশিক বিয়ে করে নিয়েছে। খুব রেগে আছে লিজা। ভালোই তো আমাকে বিয়ে করবে বলে ঠকিয়েছ তুমি আমাকে। ছি। দেখো লিজা, বিয়েটা আমি স্বইচ্ছায় করিনি, আব্বু আমাকে জোর করে বিয়েটা করিয়েছে। লজ্জা করে না তোমার? প্রেম করো একজনের সাথে আর বিয়ে করেছো অন্য একটা মেয়েকে। তোমার আব্বুরও রুচি এমন জেনে আমার ঘৃণা হচ্ছে। ছি। শেষে কিনা একটা গ্রামের গায়া মেয়েকে নিজের ছেলের বউ করে আনলো। দেখো লিজা, যা বলার আমাকে বলো। আমার আব্বুকে নিয়ে একটা কথাও বলবে না। আব্বুর প্রতি দরদ হচ্ছে নাকি? ওই গায়া মেয়েটা কালো জাদু করেছে। কি বলতে চাও তুমি? বলতে চাই তুমি একটা কাপুরুষ। হাউ ডিয়ার ইউ! রাগ দেখাবে না। শিক্ষিত একটা ছেলে হয়েও আব্বুর ভয়ে একটা গায়া মেয়েকে বিয়ে করতে পারে, সে আর কেমন পুরুষ তা আমি ভালো করেই জানি। ছি, আই হেট ইউ। জুয়ের জন্য আশিককে এতগুলো কথা শুনতে হলো। খুব বেশি রেগে গেছে আশিক। চোখ দিয়ে আগুন বের হচ্ছে। তার গাড়িটা খুব দ্রুত চালিয়ে বাসায় যায় আশিক। রুমে গিয়ে দেখে জুই রুমে আছে, একটা কিছু খুঁজছে। আশিক দরজা অফ করে হাতে বেল নিয়ে জুয়ের দিকে এগিয়ে আসে। জুই পেছনে ফিরে আশিককে দেখে ভয় পেয়ে যায়। আশিকের লাল চোখ দেখে জুই ঘামতে শুরু করে। আশিক জুয়ের দিকে এগিয়ে আসে। জুই পেছাতে পেছাতে দেওয়ালের সাথে ধাক্কা লাগে। তার আশিক বেল দিয়ে জুয়ের শরীরে ইচ্ছে মতো আঘাত করে নিজের রাগ কমায়। রুমের দরজা লক করে ছাদে চলে যায় আশিক। ফ্লোরে জুয়ের নিস্তেজ দেহটি পড়ে আছে। জুয়ের শরীরে সেন্স নেই, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে আশিকের আঘাতে। কিছুক্ষণ পর জুয়ের সেন্স ফিরে আসে। সারা শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। জুয়ের আস্তে আস্তে উঠে ফ্রেশ হতে চলে যায়। ঝর্ণার নিচে বসে চোখের পানি ছেড়ে দেয় জুই। এত কষ্ট আর নিতে পারছে না সে। খুব ইচ্ছা করছে মরে যেতে। বেঁচে থেকে এত কষ্ট পাওয়ার থেকে মরে যাওয়াই তার জন্য শ্রেয়। জোহরের আজান পড়ে গেছে। ফ্রেশ হয়ে নামাজে দাঁড়িয়ে যায় জুই। আশিক রুমে এসে দেখে জুই নামাজ পড়ছে। সে অবাক না হয়ে পারল না, কারণ এতটা আঘাত করার পরও জুয়ের মুখ থেকে উহ শব্দটা শুনেনি সে। আশিক আর কিছু না ভেবে ফ্রেশ হতে চলে যায়। জুই আর সেতু মিলে টেবিলে খাবার সাজায়। আশিক ফ্রেশ হয়ে এসে দেখে জুই খাবার রেডি করছে। আশিকের আব্বু আম্মু এসে অবাক, এই মেয়ে কীভাবে পারে এত কিছু সামলাতে। বৌমা, তুমি এত কষ্ট করতে গেলে কেন? না আম্মু, কষ্টের কি আছে? বাবা মার জন্য কিছু করতে পারলে সন্তানেরই মঙ্গল। ভাবি, আমরা সত্যিই খুব লাকি তোমার মতো এমন একটা মেয়েকে ভাইয়ের বউ হিসাবে পেয়ে। জুই একটু মুচকি হাসে, যে আশিক লক্ষ্য করে মুচকি হাসলেও মেয়েদের এত সুন্দর লাগে তা আগে জানা ছিল না তার। এই জুই, তুমি দাঁড়িয়ে আছো কেন? খাবে না তুমি? আমি পরে খেয়ে নিব। না ভাবি, তুমিও আমাদের সাথে খাবে, বসো বলছি। সবার জোড়াজুড়িতে জুইও আশিকের পাশে বসে। জুই পুরো শরীর খুব ভালোভাবে ঢেকে রাখলে হাত দিয়ে তো খেতে হবে, তা কি আর লুকিয়ে রাখা সম্ভব? আশিক দেখে জুয়ের পুরো হাত রক্তবর্ণ ধারণ করে আছে। ফোসকা পড়ায় হাতটা ফ্যাকাশে হয়ে গেছে। তার উপর বেল্টের আঘাত পড়ায় হাত থেকে রক্ত পড়বে এমন হয়ে আছে। আশিক জুইকে আঘাত করেছে এমনটা কাউকে বুঝতে দেয়নি জুই। সেতু কেউ না। জুইকে যখন আশিক মেরেছিল সেতু তখন ঘুমিয়ে থাকায় কিচ্ছু বুঝতে পারেনি। খাবার শেষ করে জুই রান্নাঘরে গিয়ে একটা ব্যথার ওষুধ খেয়ে নেয়। এইভাবে বিকেল সন্ধ্যা গড়িয়ে রাত এসে যায়। ডিনার সেরে যে যার রুমে চলে যায়। জুই আর সেতু মিলে সব পরিষ্কার করে জুই সেতুর সাথে রান্নাঘরে ঘুমিয়ে যায়। সারাদিনের ক্লান্ত দেহ, তার উপর ব্যথা দুটো নিয়ে ঘুমের দেশে পাড়ি জমায় জুই। এদিকে আশিক বিকেলে জুয়ের জন্য ব্যথার ওষুধ নিয়ে আসে রাতে জুইকে দিবে বলে। অনেকক্ষণ অপেক্ষা করে দেখে জুই আসছে না। বিরক্ত হয়ে আশিক রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে গিয়ে যা দেখে আশিক তাতে সে ঘাবড়ে যায়।
আশিক দেখে জুয়ের শরীর জ্বরে পড়ে যাচ্ছে। এখন যদি আশিকের আব্বু আম্মু এসে এটা দেখে তাহলে খুব খারাপ কিছু একটা হয়ে যাবে। আশিক ভেবেছিল কখনো জুইকে স্পর্শ করবে না, কিন্তু এখন পরিস্থিতি তার উল্টো। তাই এখন আশিক জুইকে স্পর্শ করতে বাধ্য। আশিক জুইকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায়। রাগে শরীরটা জ্বলছে তার। আশিক জুইকে বিছানায় না শুইয়ে ফ্লোরে শুইয়ে দেয়। এমনিতে তো জ্বর, তার উপর ফ্লোরে ঠান্ডা। একবারের জন্য জুয়ের দিকে আর ফিরে তাকায়নি আশিক। সে নিজের মতো করে ঘুমিয়ে পড়ে। জুয়ের কোনো দরকার নেই। তার জুই বাঁচলো কি মরলো তাতে তার কিছু আসে যায় না। জ্বরে কাতরিয়ে সকালে ঘুম ভাঙেনি জুয়ের। আশিক ঘুম থেকে উঠে দেখে জুই খুব আরামে ঘুমাচ্ছে, যা তার একদমই পছন্দ নয়। আশিক ওয়াশরুম থেকে পানি এনে জুয়ের মুখে ছুঁড়ে মারে। হকচকিয়ে উঠে বসে জুই। বড্ড ভয় পেয়ে গেছিল সে। শরীরে ব্যথার জন্য উঠতেই পারছিল না। হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ায় হাত পা ছেড়ে দিচ্ছে তার। মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। সকাল এখনো হয়নি তোর? ভুল হয়ে গেছে, দুঃখিত। একদম ন্যাকামি করবি না, ন্যাকামি আমার পছন্দ নয়। আশিকের উত্তর পেয়ে ফ্রেশ হতে চলে যায় জুই। জুয়ের মনে পড়ে সে রাতে তো রান্নাঘরে শুয়েছিল, তাহলে এখানে এলো কিভাবে? আর রাতে জ্বরও এসেছিল। তা জুই ভালোই বুঝতে পারছে হয়তো আশিক তাকে রুমে নিয়ে এসেছে। আব্বু আম্মুর ভয়ে কিন্তু আশিক তো তাকে বিছানায়ও শোয়াতে পারত। পরে জুয়ের মনে পড়ল তার স্থান ফ্লোরে, বিছানায় নয়। একটা দীর্ঘশ্বাস ছাড়ে। জুয়ের ফজরের নামাজ ও পড়া হয়নি, কাজা হয়ে গেল। দুপুরে পড়ে নেবে বলে সিদ্ধান্ত নেয় জুই। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলে দেখতে পায় সব রেডি। সেতু আর আশিকের আম্মু মুচকি মুচকি হাসে। আম্মু, আপনারা কেন কষ্ট করতে গেলেন? কষ্টের কি আছে বৌমা? তুই আজকে ঘুম থেকে উঠতে পারিসনি, তাই আমি রান্না করছি। আর তোর মায়ের শরীর থেকে শক্তি কমে যায়নি। হ্যাঁ হ্যাঁ জুই মামুনি, তোমার মায়ের শরীর এখনো সুপারম্যানের মতো শক্তি আছে। আশিকের আব্বুর কথা শুনে সেতু আর তাদৃশা হেসে ওঠে। তুমি মনে হয় আমাকে খোঁটা দিয়ে কিছু বললে? না না, আমি কেন তোমাকে খোঁটা দিতে যাব? আমি তো ব্যাস এটাই বললাম যে আমার বইয়ের শরীরে এখনো সেই পাওয়ার। হয়েছে, আর বলতে হবে না। আশিক ফ্রেশ হয়ে নিচে আসে, দেখে সবাই কোনো কারণে হাসছে। কি ব্যাপার, সবাই হাসছো যে? ও কিছু না। আশিক, তুমি অফিসে যাবে না? হ্যাঁ আব্বু, যাব। অফিসে কিছু কাজ পড়ে আছে, দেখো তো একটু। ওকে আব্বু। আশিকের আব্বু ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে রায়হানের ফোন। হ্যাঁ রায়হান, বলো, হঠাৎ এত জরুরি? ওকে ওকে, আমরা চেষ্টা করব। সবাই আশিকের আব্বুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে আব্বু? রায়হান বলছিল ওর নাকি কোনো জরুরি কাজ আছে, তাই আমাদেরকে যেতে বলছে। এখন তোমরা কি বলো? এত করে যখন বলছে তখন নিশ্চয়ই আমাদের যাওয়া উচিত। আশিক, তুমি কি বলো? না আব্বু, তোমরা চলে যাও, আমার তো আর যাওয়া হচ্ছে না। কেন ভাইয়া, চল না ঘুরে আসি। কতদিন হলো কানাডায় যাই না। অফিসের সামনে সপ্তাহে জরুরি একটা মিটিং আছে, আর ডিলটা ফাইনাল করতে হবে। এখন যদি ডিলটা ক্যান্সেল করি তাহলে আমাদের কোম্পানির ক্ষতি হয়ে যাবে। ওকে, তাহলে তুই যাস না, কিন্তু জুই? না আম্মু, আমিও যাব না। আশিক যখন যাচ্ছে না, তুইও যে যাবি না সেটা আমার ভালোই জানা আছে। ওকে, তুই আর আশিক পরের বার যাস। আশিক ভেবেছিল জুই যাবে, কিন্তু জুই যাবে না শুনে মাথায় রাগ চেপে বসলো তার। আর অন্যদিকে খুশিও হলো, জুইকে কষ্ট দেওয়া যাবে এটা ভেবে। দুপুরে লাঞ্চ করে আশিকের আব্বু আম্মু আর তাদৃশা আশিক, সেতু আর জুয়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। তিনজনের মনই খারাপ জুই আর আশিক যাচ্ছে না দেখে। দেখো তানভীর, আমার ইচ্ছে করছে না আশিকের সাথে অ্যাক্টিং করতে। লিজা, কাম অন। কি বলছো তুমি? মাথা খারাপ না? তিলে তিলে মুনাফাতটাকে ধ্বংস করে দেবো? এটা তো তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো হয়ে যাবে। তো কি আর করার? বিয়েই তো করেছে, সম্পত্তি তো আর আশিক তার বউয়ের নামে দিয়ে দেয় নাই, তাই না? কি গ্যারান্টি আছে যে ওই বুড়োটা আশিকের সব সম্পত্তি ওই মেয়েটার নামে দিয়ে দেয়নি? তুমি খালি খোঁজ নাও আশিকের সম্পত্তি কার নামে। আশিকের নামে হলে তো কোনো কথাই নেই, আর ওই মেয়েটার নামে হলে আমাদের একটু কষ্ট করতে হবে, এর থেকে বেশি কিছুই না। আমার কেমন যেন লাগছে তানভীর। সব ঠিক হয়ে যাবে, আমাদের প্ল্যান সাকসেসফুল হবেই হবে, হতেই হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, হতেই হবে। আই লাভ ইউ। বাই। আই লাভ ইউ টু। লিজার ফোন আসে আর জানতে পারে আশিকের বাবা মা আর বোন কানাডায় চলে গেছে। এটা শুনে
লিজি আর তানবীর খুব খুশি। লিজা একটু বেশি খুশি। জুইকে কষ্ট দিতে কোনো অসুবিধা হবে না বলে শয়তানি হাসিতে ফেটে পড়ে লিজা। আশিককে জানিয়ে দেয় যে সে তার বাসায় আসছে। আশিকও আর না করেনি, যেহেতু বাসায় কেউ নেই তাই প্রবলেমও হবে না। শোন, জি বলেন। রাতে আমার ফ্রেন্ডসরা আসবে, তাদের জন্য খাবার রেডি কর। আর হ্যাঁ, খাবারের মধ্যে 10-12 রকমের আইটেম যেন থাকে। যদি কোনো কিছু ভুল হয় দেখিস তোর কি অবস্থা করি আমি। আশিকের কথা অনুযায়ী কাজে নেমে পড়ে জুই আর সেতু। আশিককে সেই লেভেলের গালি দিচ্ছে সেতু। কাজ করতে করতে আসরের আজান পড়ে যায়। আসরের নামাজ আদায় করে জুই বাগানে গিয়ে বিভিন্ন ফুলের গাছগুলোতে পানি দেয়। ফুল ওর একটু বেশি পছন্দ, সেটা যে ফুলই হবে হোক। বাগানে ফুলের টবে পানি দেওয়া শেষে রুমগুলো ভালোভাবে গুছিয়ে রাখে সে। অগোছালো অপরিষ্কার অপরিচ্ছন্ন তা ওর একদম পছন্দ নয়। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে জুই। রাতে আশিক তার রুমে কম্পিউটারে অফিসের কাজ করছে। জুই আর সেতু ড্রয়িং রুমে বসা। জুই বই পড়ছিল আর সেতু টিভি দেখছিল। স্টার জলসা জি বাংলা না দেখলে ওর চলেই না। জুই বুঝতে পারে হয়তো আশিকের ফ্রেন্ডসটাই এসেছে, তাই সে রান্নাঘরে চলে যায়। সেতু গিয়ে দরজা খুলে দেয়। ও আন্নেরা আইসেনি, আন্নেরা ভিতরে আইয়েন। হ্যাঁ আশিকের ফ্রেন্ডসরা ভেতরে আসে। তার মধ্যে থেকে একটা মেয়ে ড্রয়িং রুমে না বসেই উপরে আশিকের রুমে চলে যায়। জুয়ের আর বুঝতে বাকি রইল না মেয়েটিকে। লিজা আশিকের রুমে গিয়ে বলে, হাই সুইট হার্ট। আরে লিজা, তুমি এসে গেছো? কেমন আছো তুমি? তুমি আছো তো? তাহলে আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। সরি ওই দিন তোমাকে খারাপ কথাগুলো বলার জন্য। আর তুমি তো জানো রাখলে আমার ব্যালেন্স ঠিক থাকে না। আর ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আই লাভ ইউ মাই হার্ট। আই লাভ ইউ টু। জান, ওই গাইয়া মেয়েটা কোথায়? রান্নাঘরে হয়তো। ছোট লোকদের ওইখানেই মানায়। চলো, আমাদের জন্য নিচে সবাই অপেক্ষা করছে। চলো। সিঁড়ি দিয়ে নিচে নামতেই আশিক আর লিজা লক্ষ্য করে জুই সবাইকে কফি আর নাস্তা দিচ্ছে। লিজার বুঝতে আর বাকি রইল না এই মেয়েটিকে। রাগে শরীর জ্বলে উঠল তার। আশিক আর লিজাও এসে বসে। জুই তাদেরকে কফিও দিতে চায়, তারা না করে দেয়। আশিক সেতুকে দিয়ে ওদের জন্য কফি নিয়ে আসতে বলে। জুই কিছু বলল না। সবাই নাস্তা দিয়ে জুই রান্নাঘরে চলে যায়। সেতু আশিক আর লিজাকে কফি দিয়ে রান্নাঘরে চলে আসে। ভাবি ভাইয়ের লগে ওই ফেতনিল্লাহান মাইয়া কেডা? ওটা তোমার ভাইয়ের ভালোবাসার মানুষ। আর সে তো শুনো, মানুষ কখনো পেতনির মতো হয়? মানুষকে পেতনি, ভূত, প্রেত ইত্যাদির সাথে তুলনা করা ঠিক না, বুঝছো? হ বুঝছি। আমারে আইসে শিখাইতে। ওই মেয়েরে ভালো কইরা দেখছেন কেমন খবিশদের মতো সরু প্যান্ট শার্ট পরে আছে। অন্যের অগোচরে তার নামে খারাপ কথা বললে গুনাহ হবে। উনার হয়তো ওইভাবেই ভালো লাগে, তাই উনি ওইভাবে আছেন। আমাদের বলে কি কোনো লাভ হবে বলো? বাদ দাও সেসব। আচ্ছা বাদ। ভাবি তোমার জামাইকে অন্য মেয়ের সাথে দেখে কষ্ট হচ্ছে না? সেতুর কথা শুনে কলিজা মোচড় দিয়ে ওঠে জুয়ের। সত্যি, নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখলে হয়তো নিজেদের বড্ড খারাপ লাগে। খারাপ লাগলে এখন কিছু করার নাই সেতু। কপালের লিখন কেউই খণ্ডাতে পারে না। সেতু আর কিছুই বলল না। কী বা বলার থাকতে পারে তার? নিজের ভালোবাসার জন্য নিজের বউকেও কেউ অস্বীকার করে, তা আগে জানা ছিল না জুয়ের। খাবার টেবিলে ওই মেয়েটা কেড়ে আশিক? এ বাড়ির কাজের লোক। জুয়ের বুকে ক্ষতের সৃষ্টি করে কথাটি খুব কষ্ট হচ্ছে। জুয়ের কাজের লোক বলে পরিচয় দিল আশিক। তার জুয়ের কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু মুখে প্রকাশ করছে না। খাবার শেষে, এই মেয়ে তোমার নাম কি? জি, আমার নাম জুই। ও, তোমার নামের মতো আপু তুমিও খুব সুন্দর, আর তোমার রান্নাও অসাধারণ হয়েছে, তাই না রে? আশিকের নিজেরই মনে হচ্ছে সে যেন এক অমৃত খাবার খেয়েছে। সত্যি খাবারগুলো খুব স্বাদ হয়েছে। আশিক কিছুই বলল না। লিজা রেগে শেষ। খাবার স্বাদ হয়েছে সেটা কি তোদের সবাইকে মাইক বাজিয়ে বলতে হবে? বারে, আমরা বলছি তাতে তোর এত প্রবলেম কি? আমার কিছুই না। আশিক উপরে আসো একটু। চলো, এই তোরা একটু ওয়েট কর। হ্যাঁ। ওকে। আশিক আর লিজা আশিকের রুমে যায়। জুয়ের খেতে ইচ্ছে করছে না, তাও সে তোর জোড়াজড়িতে অল্প খায় জুই। তারপর সব কিছু পরিষ্কার করে নেয়। ড্রয়িং রুমে আশিকের ফ্রেন্ডসরা একা একা বসে আছে। এটা কেমন যেন দেখাচ্ছে, তাই জুই আর সেতু সেখানে যায়। জুই এদিকে আসো। জি বলেন।
আপনাদের কিছু লাগবে? লাগলে বলেন, আমি নিয়ে আসছি। না, আমাদের এখন কিছু লাগবে না, খাবার অনেক স্বাদ হয়েছে তাই বেশি খেয়ে ফেলছি। বাই দা ওয়ে জুই, তুমি গান গাইতে পারো? হ্যাঁ, তবে বেশি না, আর আমার গানের গলা ভালো না। ভালো কি খারাপ সেটা আমি দেখব, আগে তুমি গাও। আসলে আহা, গাও না প্লিজ। জুইকে এত জোরাজুরি করায় গান গাইতে বাধ্য হয়। জুই গান গাইতে শুরু করে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রোদের আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রোদের আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেনে পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। সবাই অবাক হয়ে জুয়ের গানটি শুনছে। কারো খালি গলায় গাওয়া গান এত সুন্দর হয় তা আগে জানা ছিল না তাদের। আশিকও উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুয়ের গান শুনছে। আশিকও অবাক, কারণ জুই গানও গাইতে পারে, এটা জানা ছিল না আশিকের। আর সবচেয়ে বড় কথা, জুয়ের কণ্ঠ খুব সুন্দর। আশিক নিচে নেমে আসে, জুই আর সে তো চলে যায়। আশিক, তোদের কাজের মেয়েটা সত্যিই অসাধারণ। ঠিক বলেছিস, সব গুণই আছে দেখছি। তার মাঝে যেমন রান্না বান্না, তেমন পদ্মাশীল, আবার গানের কণ্ঠ। যে এই মেয়েটাকে বউ হিসেবে পাবে তার জীবনকে সে আলোকিত করে রাখবে, খুব লাকি হবে সে। কাজের মেয়ের আবার বিয়ে হয় নাকি? হবে না কেন ভাই? আর তুই যদি বলিস, আমি আমার আব্বু আম্মুকে এই মেয়েটার সম্পর্কে বলবো। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার লাইফটাকে আলোকিত করবার জন্য এরকমই একটা মেয়ে দরকার। ছি, তোর রুচি এত নিচু মানে আগে জানা ছিল না। শিশিরের রুচি নিচু মানের হতে যাবে কেন রে আশিক? দেখছিস না কেমন একটা গাইয়া মেয়েকে ও নিজের লাইফ পার্টনার করার কথা ভাবছে। তো এখানে রুচি নিচুমানের কি আছে আশিক? আর শোন, গ্রামের মেয়েরাই সবচেয়ে ভালো মনের মানুষ, তাদের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। ও গাইয়া, এটা জেনে ওকে আমার আরও বেশি পছন্দ হয়ে গেল রে। আশিক, তুই তো লিজাকে ভালোবাসিস, জানি না বেশি দিন টিকবে কিনা, কিন্তু যদি একটা গ্রামের সহজ সরল মেয়েকে ভালোবাসতি, দেখতি তুই কখনো ঠকতি না। আর শিশির শোন, মেয়েটা অনেক ভালো আর মিশুক মনের মানুষ। মানুষ তো মানুষই, তাকে ছোট করে দেখা আমাদের মতো শিক্ষিত মানুষের মানায় না, বুঝলি? যাই হোক, বাদ দে, আমরা এখন আসি রে। সে কি, এত রাতে চলে যাবি? হ্যাঁ রে, কাজ আছে, যেতেই হবে। রাতে এখানে থেকে যেতি? অন্য একদিন আসবো প্লিজ, রাগ করিস না। ওকে, সাবধানে যাস। ওকে। আশিকের ফ্রেন্ডসরা চলে যায়। আশিক রান্নাঘরের সামনে এসে দেখে জুই নামাজ পড়ছে। জুইয়ের মাথার চুল এখনও দেখেনি আশিক। সারাক্ষণ ওড়না পেঁচিয়ে রাখে জুই। আজকে রান্নাঘরের অপোজিটের রুমটায় ঘুমাবি তোরা, রান্নাঘরে না, পরে অসুস্থ হয়ে গেলে আমার ঘাড়ে পড়বে সব। এই কথাটি বলে রুম থেকে বেরিয়ে যায় আশিক। জুই আশিকের কথা মতো নামাজ শেষ করে রুমটায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর আশিকের রুমে আশিক আর লিজা এক অবৈধ খেলায় মেতে উঠেছে। আশিকেরও মনুষ্যত্ববোধ লোপ পেয়ে গেছে। মাঝরাতে জুয়ের ঘুম ভেঙে যায়, ফোনও ব্যবহার করে না। কয়টা বাজে তাও জানার উপায় নেই। মোট কথা জুই জানেই না ফোন কিভাবে ব্যবহার করে। কখনো ফোনটা হাতে নেওয়ার সাহস হয়ে ওঠেনি, সময় জানা নেই। তবুও জুই ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। জুই উদ্দেশ্য তাহাজ্জুদ নামাজ পড়া। জুই জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। জুই জানে মাঝরাতের এই সময়টুকুতে মহান আল্লাহ তাআলার নিকট বান্দা কোনো কিছু মন দিয়ে চাইলে মহান আল্লাহ তাআলা তার বান্দা সেই চাওয়া কখনো অপূর্ণ রাখেন না। তাই জুই খুব মন দিয়ে আল্লাহ তাআলার নিকট কিছু চাইছে, যা শুধু জুই জানে।
আশিকেরও কেন জানি না ঘুমটা ভেঙে যায়। পানিরও খুব তেষ্টা পেয়েছে। রান্নাঘরে গিয়ে একটু পানি খেয়ে নিলে মন্দ হয় না। যেমন ভাবা তেমন কাজ। আশিক রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নেয়। রান্নাঘর থেকে রুমে যাওয়ার সময় কী যেন মনে করে আশিক একবার জুঁয়ের রুমে যাবে কি না ভাবছে। মনটাও কেন জানি না জুঁইকে একটু দেখতে চায়। শিশিরের কথাগুলো বড্ড ভাবাচ্ছে তাকে। আশিক সত্যি জানতে চায় জুঁয়ের মধ্যে কি সেই গুণটা আছে। আশিক রুমের সামনে গিয়ে দরজায় হাত লাগাতেই দরজা খুলে যায়। আশিক ভেবেছিল রুমের দরজা হয়তো বন্ধ থাকবে, কিন্তু এ তো পুরো উল্টো। আশিক রুমে ঢুকে দেখে ডিম লাইটটা জ্বলছে। বিছানায় ভালো করে খেয়াল করে দেখে সেতু আছে, শুধু জুঁই নেই। আশিকের মনে প্রশ্ন, জুঁই গেল কই? বিছানার থেকে একটু দূরে একপাশে জায়নামাজে পড়ে আছে জুঁই। সে বিভোর তার কাজে। আশিক চোখ আটকে যায়, সে নামাজই ছেড়ে দিয়েছে, কিন্তু জুঁই মাঝরাতে উঠেও নামাজে মগ্ন। আশিকের মনুষ্যত্ব নাড়া দিয়ে ওঠে। আশিক বড্ড অবাক হয়। দিন দিন জুঁইকে দেখে জায়নামাজে পড়ে থাকা জুঁইকে অসম্ভব সুন্দর লাগছে, যেন একটা জান্নাতের নূর। আশিক মনে মনে নিজের অজান্তেই বলে ওঠে, মাশাআল্লাহ। আশিক কিছু না বলে নিজের রুমে চলে যায়। জুঁই জানেই না তার রুমে কেউ এসেছিল। সে তার প্রভুর ডাকে সাড়া দিতে ব্যস্ত। খুব ভালো লাগছিল জুঁয়ের। এমন অদ্ভুত অনুভূতি কাউকে বলে বোঝানো সম্ভব নয়। সত্যি বুঝি জুঁই আল্লাহর নৈকট্য লাভ করলো। ফজরের নামাজের আজানের ধ্বনি হালকা হালকা কানে বাজছে। জুঁয়ের দূর থেকে শোনা যাচ্ছে ফজরের নামাজের আজান। সময় বলে দিচ্ছে ফজরের নামাজের সময় হয়ে গেছে। জুঁই ফজরের নামাজ আদায় করে নেয়। নামাজ আদায় করা শেষে কিছু সময় কোরআন তিলাওয়াত করে জুঁই সকালের এই সময়টায় আল্লাহর প্রিয় কাজগুলো করে থাকে। জুঁই সকালটা শুরু করে আল্লাহর নাম দিয়ে। জুঁই জায়নামাজটা গুছিয়ে রেখে বেলকনিতে যায়। হালকা হালকা মৃদু বাতাস জুঁইকে ছুঁয়ে দিচ্ছে। চারদিকে পাখির কলকাকলি শব্দে মুখরিত সকালের পরিবেশটা জুঁই দেখছে। সূর্যের খেলা আর পাখপাখালির কিচির মিচির শব্দের বাহারি উৎসব। সকাল প্রায় ঘনিয়ে এলো। সূর্য তার কিরণ চারপাশে ছড়িয়ে দিচ্ছে। গাছপালাগুলো যেন সূর্যের আলো পেয়ে খুশিতে আত্মহারা। জুঁই বিছানায় ঘুমন্ত সেতুর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। কাঁথাটা একটু টেনে দেয়। সেতুর মাথায় হাত বুলিয়ে দেয় জুঁই। তার কষ্ট আর কেউ না জানুক, এই মেয়েটা জানে। বড্ড মায়া লাগছে এই পরিবারের সকলের জন্য। জুঁই জানে না কিভাবে এই মায়া ত্যাগ করবে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বিসমিল্লাহ বলে বের হয়। জুঁই আগে স্কুলে ইসলাম ধর্ম স্যার বলেছিলাম, বিসমিল্লাহ বলে কোনো কিছু করাও না কি ইবাদতের শামিল। বিসমিল্লাহ ছাড়া কাজ করা শয়তানের ধর্ম। বিসমিল্লাহ বলে কাজ শুরু করেছেন মানেই আপনার কাজের সাথে সাথে আপনার জন্য সোয়াবও লেখা হচ্ছে। সকালের এই কাজগুলো করতে পারলে সারাটা দিন কষ্টে কাটলেও জুঁইয়ের মনে হয় না সে কষ্টে আছে। বরং তার চারপাশের পরিবেশটা দেখে তার মন কষ্টের মাঝেও খুশিতে ভরে থাকে। পানি দেওয়ার কাজ প্রায় শেষ, এবার রান্নাবান্নার কাজ শুরু করতে হবে। আশিক ঘুম থেকে উঠে আবার চিল্লাচিল্লি শুরু করে দিবে। তাই জুঁই পানির পাত্রটা যথাস্থানে রেখে দিয়ে রান্নাঘরে যায়। সে আজ স্পেশাল কিছু সকালের নাস্তা হিসেবে বানানে মন্দ হয় না। যদিও জুঁই জানে জুঁয়ের রান্না করা খাবার আশিক কখনো ভালো হয়েছে বলবে না। তারপরেও সে যে খাবারগুলো খাবে, খাবারগুলোতে যে আশিকের ক্ষুধা নিবারণ হবে, এতেই জুঁই অনেক কিছু পেয়ে যায়। জুঁই জানে আশিক বা লিজা তার রান্না করা স্পেশাল খাবারগুলোকে মন্দ বলে বলুক না ক্ষতি কি, কোনো কিছুকে মন্দ বলতেও একটা গুণ থাকা লাগে। জুঁই জানে তার খাবারগুলোকে ভালো না বলুক, গুণ আছে বলেই তো মন্দ বলছে, এটাই অনেক। সেতুর ঘুমটা ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে জুঁই নেই। মাইয়াটা কেমনে যে হারে এত সকাল সকালই তো। এখন যাই নিশ্চয় দেখমু হে রান্না করে। আল্লাহ জানে এই মাইয়ার ভিত্তে কিতা আছে। আইচে জিঙ্গামু মাইয়াডারে। জুঁইকে বকতে বকতে রুম থেকে বের হয় সেতু। রান্নাঘরে গিয়ে দেখে জুঁই রান্না করছে। মোট কথা রান্না প্রায় শেষ। জুঁই আসার পর সেতু কাজের কোনো নামগন্ধ পায় না। তার আগে জুঁই সব করে নেয়। জুঁই খেয়াল করে সেতু আসছে। ভাবি, ও ভাবি। হ্যাঁ সে তো বলো। ভাবি,
আন্নে কেন এত কিছু করার হারেন? আন্নে হয়েছেন এই বাড়ির বউ। আন্নে কাজ সকালে 9টায় উঠবেন। আমি হইলাম কাজের বেড়ি। এইসব কাজ আয়না কর্মু আন্নে কি লেগা করেন? আম্মাই কি আন্নেরে এগিন গইরবেল্লায় কইছে গিয়েছেনি? কি বলো সে তো এগুলা? মানুষ তো মানুষই। তুমি এখানে কাজ করতে এসেছো ঠিক, কিন্তু তাই বলে তোমাকে দিয়ে গরুর মতো কাজ করানো ঠিক না। আমাদেরও উচিত তোমাকে সাহায্য করা। তুমিও মানুষ, তোমারও কষ্ট বলতে কিছু আছে। তুমি কাজ করতে এসেছো বলে আমাদের উচিত নয় তোমাকে দিয়ে সব কাজ করানো, বুঝেছো? আর আমি তো কাজ করতে পারি, সেই শক্তি ক্ষমতা আমার আছে। তাহলে কেন আমি তোমার দিকে চেয়ে থাকবো বলো তো? যে কাজ তুমি করতে পারো তার জন্য তুমি অলস হয়ে অন্যজনকে দিবে তার দিকে চেয়ে থাকো, তাহলে কিন্তু তোমার থেকে অলস আর বিবেকহীন কেউ নেই। তাই আমি যে কাজ করতে পারি তা নিজেই করে নিই, বুঝছো? রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় জুয়ের সব কথা আশিক শুনে অবাক। আশিক কিছু না বলে নিজের রুমে চলে যায়। দেখে লিজা এখনও ঘুমাচ্ছে। আশিক নিজের অজান্তেই লিজাকে আর জুইকে নিয়ে ভাবছে। বুঝতে পারছে না কি হয়েছে তার। আশিকের কেন যেন মনে হচ্ছে সে জুয়ের সাথে যা করেছে তা অন্যায়। সে তো জুয়ের কথা শুনে থ হয়ে গেছে। ভাবি, আপনি মানুষ না ফেরেশতা? খালি ভাইয়ে বুঝলো না। এসব কিছু বলতে বলতে সে তো ওয়াশরুমে চলে যায়। জুই কিছু বলল না। কী বা বলার থাকতে পারে তার। জুই আর সেতু মিলে নাস্তার টেবিলে সাজিয়ে দেয়। আশিক লিজাকে ডেকে ঘুম থেকে ওঠায়। ফ্রেশ হয়ে দুজনেই নাস্তা করতে আসে। সকাল সকাল জুইকে দেখে বিরক্তিকর ভাব চলে আসে লিজার। রেগেও যায় সে। জুই ওদের নাস্তা সাজিয়ে দিয়ে দাঁড়িয়েছিল। লিজার ফেস দেখে জুই বুঝতে পারে তাকে দেখে লিজার ভালো লাগছে না। ওর কারণে আশিক আর লিজার মাঝে কোনো ঝগড়ার সৃষ্টি হোক তা জুই চায় না। তাই সে তৎক্ষণাৎ ওখানটা ত্যাগ করে রান্নাঘরে চলে আসে। আশিকের কিছুই বলল না লিজা। জুই চলে যাওয়ায় বেশ খুশি, যা তার ফেস দেখে বোঝা যাচ্ছে। আশিক বেশ আয়েশ করেই নাস্তা খাচ্ছে। খুব স্বাদ হয়েছে বলতেই হয়। লিজা নাস্তা মুখে দিয়েই রেগে যায়। ওয়াক থু, এগুলো কোনো মানুষের খাবার? ওই অলক্ষণী রাক্ষসী মেয়ে, কই গেলি তুই? লিজার চিৎকারে আশিক থতমত খেয়ে যায়। লিজার চিৎকারে জুয়ের কান অবধি পৌঁছে গেছে। জুই তাড়াতাড়ি আসে। কি হয়েছে? এইসব নাস্তা মানুষ খায়? আমরা যেন না খেতে পারি, তাই তুই এমনটা করেছিস, তাই না? লিজা নাস্তার প্লেট সহ ফ্লোরে ফেলে দেয়। কাঁচ ভেঙে ফ্লোরে একাকার। লিজা উঠে এসে জুয়ের গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। জুই গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে অসহায় দৃষ্টিতে। তাকানোর মতো কেউ নেই ওর। সে তো সব কিছু দেখেও চুপ করে আছে। কিছু বলার সাহস পাচ্ছে না সে। আশিকও লিজাকে বাধা দিল না। অবশ্য বাধা দিবেই বা কেন? সে তো জুইকে দেখতেই পারে না। কালকে থেকে যদি ভালো করে না বানিয়েছিস না, তোর কপালে খারাপই আছে। তুই কোথায়? এইসব খাবার খেয়ে পেট নষ্ট করার চেয়ে রেস্টুরেন্টে খাওয়া অধিক উত্তম। ওকে চলো। আর হ্যাঁ শোন, উপরের রুমে আমার কিছু জামা কাপড় আছে, সবগুলো ধুয়ে দিবি সুন্দর করে। কোনো ভুল যদি করিস দেখিস আমি তোর কি অবস্থা করি। চলো আশিক। লিজা আশিককে নিয়ে বেরিয়ে যায়। জুই কোনো প্রতিবাদ করলো না। তার সাথে হওয়া এই অন্যায়ের বিরুদ্ধে সে তো দৌড়ে আসে। ভাবি, আন্নে কিছু কইলেন না কিল্লায়? এই বিয়াদব মাইয়াডারে এত সুন্দর করে রাইছেন। হেগিনের বেয়াদব বেড়ি এই কয় ভালা অয়ন ভাইয়েও আসল হীরা চিনলে না। বেড়া অশিক্ষিত এর বস্তা বেয়াদব বেড়ি, তোর উপর গজব পড়ব দেখিস। ছি ছি, এসব কি বলছো সেতু? মানুষ বলতেই তো ভুল, তাই না? উনার হয়তো খাবারটা ভালো লাগেনি তাই এমনটা বলেছেন। তাই বলে হেতে আন্নের গাত আপ তুলব নাকি? ওনার ভালো লেগেছে তাই আমার গায়ে হাত তুলেছেন। থাক না, বাদ দাও। হ হ বাতি দিমু। জুই জানে সে তো ফ্লোরটা পরিষ্কার করতে গেলে একটা না একটা কিছু হয়ে যাবে। সে তো রান্নাঘরে যায়। এই সুযোগে জুই ফ্লোর থেকে সব কাচের টুকরোগুলো পরিষ্কার করে নেয়। অবশ্য হাতে কয়েকটা কাচের টুকরো ঢুকে রক্ত পড়ছে হাত থেকে। তাও জুই কথাটিও উচ্চারণ করেনি। সে তো খেয়াল করে জুয়ের হাত থেকে রক্ত পড়ছে। দৌড়ে ফার্স্ট এইড বক্সটা এনে কোনোভাবে জুয়ের রক্ত বন্ধ করে। সে তো জুয়ের হাতে ব্যান্ডেজ করে দেয়। আন্নারে কনে কইছে ফ্লোরিয়ন পরিষ্কার করবলে? দেখছেন নি
আদের কি অবস্থা হচ্ছেন? ওসব কিছু না, এমনিতেই ঠিক হয়ে যাবে। আন্নারে আর কিছু কইতাম না, আয় বেড়ি রে এত কথা কই হেয়ার হরেও হেতির লাশ নাই। সেতু জুইকে বকতে থাকে, সেতু আর জুইও নাস্তা করে নেয়। জুই লিজার কথা মতো কাপড়গুলো ধুয়ে দিতে হাতে নিলেই সেতু জুইয়ের কাছ থেকে কাপড়গুলো কেড়ে নিয়ে একে একে সব নিজে ধুয়ে নেয়। লিজার উপরে থাকা সব রাগ সেতু তার জামা কাপড়ের উপর ঝাড়ছে। সকাল 11টা জুই সমস্ত ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখে। তারপর দুপুরের জন্য রান্না বসায়। যদিও সেতু জুইকে বারবার নিষেধ করেছে সে যেন রান্না করতে না যায়, তবুও জুই রান্না করতে যায়। সেতু শুধু জুইয়ের উপর রেখে ফুলছে। জুই যেগুলো পারছে না সেগুলো অবশ্যই সেতু করে দিচ্ছে, তাও সেতু রেগে আছে। সেতুর রাগ বুঝতে পেরে জুই মুচকি হাসে। রান্না বান্না শেষ, জুই আর সেতু ফ্রেশ হয়ে আশিকার লিজার জন্য ওয়েট করছে, কিন্তু আশিকার লিজার আসার নামই নেই। এভাবে দুপুর পেরিয়ে রাত হয়ে যায়। রাত 9টা। জুই নামাজ শেষ করে জায়নামাজটা রাখতেই কলিং বেল বেজে ওঠে। জুই তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে এতক্ষণ লাগে? তোর ভিতরে কি কি করিসটা কি? জুই কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। লিজা আর আশিক উপরের রুমে চলে যায়। আশিক তাকে আর রুমে যেতে নিষেধ করায়। তাদেরকে ডিনার করার জন্য ডাকতে জুই সেতুকে পাঠায়। সেতু ডাকতে গেলে জানতে পারে তারা বাইরে থেকে খেয়ে এসেছে, তাই জুই আর সেতু ডিনার করে নেয়। লিজা দেখে তার জামা কাপড় সব পরিষ্কার করে ধুয়ে রাখা। হঠাৎ লিজার মাথায় একটা শয়তানি বুদ্ধি এসে ভর করে। লিজা চিৎকার করে আশিককে ডাকে। আশিক আসলে লিজা তাকে জুয়ের সম্পর্কে যা বলে তাতে আশিক খুব রেগে যায়। লিজা আশিককে বলে, কি হয়েছে লিজা? এনিথিং রং? হ্যাঁ আশিক, তোমার মনে আছে আমি সকালে ওই মেয়েটাকে আমার জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম? মনে আছে। জামা একটাতে আমার কিছু টাকা ছিল যেটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। এখন দেখি টাকাটা নেই। মানে? ওই মেয়েটা আমার টাকাগুলো চুরি করে নিয়েছে। হোয়াট? আমি তোমাকে সত্যি বলছি আশিক, দেখো আমার টাকাগুলো নেই। আজকে ওই মেয়েকে আমি দেখে নেব আমার বাসায় থেকে খেয়ে আবার টাকাও চুরি করে। এইবার বুঝবি তুই। হা 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 হা। আশিক রেগে জুয়ের রুমে এসে দেখে জুই কাপড় আয়রন করছে। আশিকের রাগান্বিত ভাব দেখে জুই ভয়ে কেঁপে উঠল। আশিক সোজা গিয়ে আয়রন মেশিনটা জুয়ের হাতের উপর চেপে ধরল। জুই ব্যথায় আহ বলে শব্দ করে উঠে হাতটা গরমে পড়ে যাচ্ছে। আর কোনোদিন টাকা চুরি করার আগে দুইবার ভাববি। জুয়ের চোখ দিয়ে পানির স্রোত বইছে। আশিক জুইকে ছেড়ে দিয়ে রুমে চলে যায়। জুয়ের হাত জ্বলছে, অসহ্য রকমের ব্যথা করছে হাতটা। সে তো সবটা লক্ষ্য করে। আশিকের ভয়ে রুমে এসে যে আশিককে আটকাবে সে সাহস হয়নি সেতুর। আশিক চলে যাওয়ার পর সে তো দৌড়ে আসে। ভাবি, ও ভাবি, ভাইয়ে ইয়ন কিতা গইল? আল্লাহ! সেতু দৌড়ে এসে ফ্রিজ থেকে বরফ এনে জুয়ের হাতে ধরল। জুই ব্যথায় কুঁকড়ে ওঠে। জুয়ের কষ্ট দেখে সেতুও কান্না করছে, চোখ যেন বাধাই মানছে না। সেতু আর জুই বুঝতে পারল আশিকের জুইকে কিসের টাকা চুরি করার অপরাধে এমনটা করেছে। জুই কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। জুই ঘুমিয়ে পড়ছে দেখে সেতু জুইকে আর ডাকেনি। না খেয়ে দুজনই ঘুমিয়ে পড়ে। আশিক রুমে যায়। উচিত শিক্ষা দিয়েছি, আর কখনো চুরি করার সাহস পাবে না। লিজার মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। তার কাজই হলো এখন আশিককে উল্টাপাল্টা কথা বলে জুইকে কষ্ট দেওয়া আর আশিকের টাকা পয়সা নেওয়া। আই লাভ ইউ তানভীর, তোমার প্লেনটা বড্ড কাজের। আশিক তো বুঝতেই পারবে না আমরা তাকে কিভাবে ঠকাচ্ছি। আর মাঝখানে পড়ে রইল এই মেয়েটি, এরও জীবন শেষ। চলো এবার শুয়ে পড়ি, অনেক ক্লান্ত লাগছে। ঠিক বলেছো তুমি। আশিক আর লিজাও শুয়ে পড়ে। পরের দিন জুয়ের আগে সেতুর ঘুম ভেঙে গেল। সেতু দেখে জুই গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। আহারে বেচারি, এত কষ্ট সহ্য করে কেমনে? আল্লাহ ছাড়া কেউ জানে। এই কথাটি বলে সেতু রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে নাস্তা বানানো শুরু করে, না হলে তো আবার লিজা রাগারাগি শুরু করবে। সেতু আজকে যে করেই হোক আশিককে জিজ্ঞেস করবেই সে কেন জুয়ের হাতটার এমন অবস্থা করলো। সকাল 9টা আশিকের ঘুম ভাঙে। পাশে তাকিয়ে দেখে লিজা নেই। হঠাৎ ওয়াশরুম থেকে
লিজাকে বেরিয়ে আসতে দেখে আশিক হাসে, তারপর নিজেও ফ্রেশ হতে চলে যায়। আশিকের ঘুম ভেঙেছে অনেক আগেই। সেতু নিষেধ করা সত্ত্বেও জুই টুকটাক কাজ করছে তো করছেই। নাস্তা বানানোর কাজ শেষ। সেতু, তুমি গিয়ে নাস্তাটা টেবিলে রেখে আসো। আচ্ছা ভাবি। সেতু এক এক করে সব নাস্তা টেবিলে সাজিয়ে দেয়। আশিক আর লিজা রাজা রানীর মতো উপর থেকে নেমে আসে আর নাস্তার টেবিলে বসে। আশিক আর লিজা খেয়াল করে দেখে জুই নেই। ভালোই হয়েছে ভেবে মনে মনে শয়তানি হাসি দেয় লিজা। অন্যদিকে আশিকের কেমন যেন লাগছে। আশিক ভাবলো হয়তো জুই তার চেহারা তাদের দেখাতে চায় না, তাই সে আসলো না। আশিক আর লিজা বেশ খুশি মনেই নাস্তা করে নেয়। আশিক বেবি, বলো। আমার না একটা কাজ আছে, একটু বাইরে যেতে হবে। তুমি অফিসে চলে যাও, আমি কাজ শেষ করে সোজা বাসায় চলে আসবো। ওকে, আমি তোমাকে পৌঁছে দিব। না, তুমি যেও না, আমি একাই যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। ওকে। আশিক, 10,000 টাকা দিবে বেবি? ওকে, এই নাও। থ্যাংক ইউ, লাভ ইউ বেবি। লাভ ইউ টু। লিজা একাই চলে যায়। আশিক নিজের রুমে যেতেই নিবে এমন সময় সেতু আশিককে ডাকে। ভাইয়া শুনেন। হ্যাঁ সেতু বল। আচ্ছা ভাইয়া, আন্নে কাইল্লা ভাবির আতহুরি দিছেন কিল্লায়? বেশ করেছি। কিল্লাই করছেন ভাইয়া? কালকেও লিজার টাকা চুরি করছে তাই। কিসের টাকা ভাইয়া? কালকে ও যখন লিজার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল, ওই কাপড়গুলোতে লিজার টাকা ছিল। জুই সেগুলো লিজাকে দিল না কেন? ভাইয়া, কাইল্লা আয় নিজে কাপড় হিগিন ধুইছি, ভাবিরে আতের ব্যথার লাই কাপড় হিগিন ধুইবার লাই দিনো। কই, আয় তো কোনো টাকা পয়সা হাই নাই। তার মানে? ভাইয়া, এত বছর ধরে আন্নের গো এই বাড়িতে আসি, কোনোদিন মিছা কথা কইনো। আজ যাও কইও না, এক্কেরে সত্যি কইয়ের, জামা কাপড়গুলোতে কোনো টাকা পয়সা আসিল না। মাইয়াটা আন্নারে মিছা কইয়েরে, ওই নিষ্পাপ মেয়েটারে হিরে খাবাইছে, বিশ্বাস করেন ভাই। আশিক বুঝতে পারে সে তো সত্যি বলছে। কোনো কিছু না বুঝে, ভালো মতো না জেনে জুইকে এভাবে আঘাত করা তার উচিত হয়নি। আশিক বুঝতে পারছে না লিজা একজন মেয়ে হয়ে কিভাবে অন্য একটা মেয়ের সম্পর্কে মিথ্যা বলে তাকে মাইর খাওয়ালো। অনুতপ্ত বোধ কাজ করছে। আশিক রান্নাঘরে গিয়ে দেখে জুই কাজ করছে। সরি, আমার ভুল হয়ে গেছে, না জেনে তোকে আঘাত করলাম, মাফ করে দিস। এই কথাটি বলে আশিক সোজা বাসা থেকে বেরিয়ে অফিসে চলে যায়। জুই কিছুই বলল না, নিজের কাজে মন দেয় সে। আশিক অফিসে গিয়েও জুয়ের ব্যাপারটা নিয়ে ভাবছে, লিজাই বা তাকে মিথ্যে বলল কেন, আর লিজা পারলই বা কী করে। অন্যদিকে লিজা তানবীরের সাথে শপিং করছে। বড্ড খুশি মনে হেসে তানবীরের সাথে শপিং মল ঘুরছে লিজা। লিজার হাত দুটো দিয়ে তানবীরের কনুই চেপে ধরে শপিং মল ঘুরছে দুজনে। দুপুরে জুয়ের হাতের অবস্থা একটু বেশি খারাপ। অতিরিক্ত গরমের তাপে চামড়া কেশ কালো হয়ে যায়। ফর্সা হাতের মাঝে কালচে দাগগুলো বড্ড বেমানান লাগছে। গোসল যে করবে তার জন্য হাতটাতেও পানি স্পর্শ করাতে পারছে না। জুয়ের চোখে পানি। তার জীবনে ভালোবাসা নামক শব্দটার বড্ড অভাব। ছোটবেলায় মাকে হারিয়ে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো, তারপর বাবাকে হারিয়ে ফেললো, বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত। সে ভেবেছিল হয়তো স্বামীর ভালোবাসায় তার জীবনটা ভরে উঠবে, কিন্তু তাও তার ভাগ্যে জুটল না। কখনো কারো ক্ষতি করতে শিখেনি। জুই পড়াশোনা বেশি না করলেও যে পর্যন্ত পড়েছে সেই বিদ্যায় নিজেকে শিক্ষিত করে তুলেছে। কারো ক্ষতি করা শিক্ষিত মানুষের কাজ নয়, বরং অন্যকে সাহায্য করতে পারলেই জীবনের সার্থকতা। পৃথিবীতে বাঁচবই বা কয়দিন? 40 বছর, 60 বছর, 70 বছর বা এর থেকে কম। এই স্বল্প সময়ের জীবনে অন্যকে কষ্ট দিয়ে নিজের বিপদ ডেকে আনার কোনো মানেই হয় না। জুইও চাইনি তার জন্য আশিক আর লিজার জীবন নষ্ট হয়ে যাক। জুই সব ফেলে চলে যেতে পারত, কিন্তু কথায় বলে সব কিছুর একটা সুবিধা অসুবিধা আছে। জুই চলে গেলে আশিক লিজার জীবনসাথী করতে পারত। অন্যদিকে জুই যদি আশিককে ছেড়ে দিয়ে গ্রামে ফিরে যায়, হয়তো কপালে অন্যই জুটবে না। এখানে থাকলে আশিকের মায়ের খেয়েও কপালে অন্য জুটবে, কিন্তু ওইখানে তাও জুটবে না। না খেয়ে মরতে হবে। জুইকে মাঝে জুয়ের মনে হয় এই জীবনটা তার মতো মেয়ের জন্য নয়, মরে যাওয়া এর থেকে বেটার। কিন্তু যখনই মনে পড়ে আত্মহত্যা মহাপাপ, তখনই ইচ্ছাগুলো থমকে দাঁড়ায়। বড্ড দুটানার মধ্যে পড়ে আছে জুই। না থামছে চোখের পানি, না আসছে ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এসব ভাবতে কখন থেকে যে জুইকে সেতু ডাকছে খেয়ালই নেই।
জুই ওয়াশরুম থেকে বের হচ্ছে না দেখে সেতুর কেমন যেন লাগছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে চলে আসে জুইকে ডাকতে। সেতুর ডাকে জুইয়ের ভাবনায় ছেদ ঘটে। ওয়াশরুম থেকে বার হয় জুই। ভাবি, আন্নেও কি বেশি খারাপ লাগেননি? একদম না সেতু। হাসানি একদম হাঁচা। মনে হয় শাকসুন্নি বেরি আইছে। যাই যাই, আই শাকসুন্নি ডারে। সেতু গিয়ে দরজা খুলে দেয়, দেখে লিজা নয় আশিক এসেছে। ও ভাই, আন্নে নি? হ্যাঁ আমি সেতু, টেবিলে খাবার দে, খুব ক্ষুধা লেগেছে রে, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আশিকের খেয়ালই নেই যে লিজা এখনো বাসায় আসেনি। ফ্রেশ হয়ে খেতে বসে আশিক, দেখে জুই নেই। সেতু খাবার সার্ভ করছে, কিছু বলল না। আশিক চুপচাপ খেয়ে নিল। জুই কোথায় রে সেতু? রুমেতে আছে। আশিক রুমে যায় দেখে জুই জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। আশিক বড্ড অনুতপ্ত তার কাজের জন্য। হাজার হোক, একটা নির্দোষ মেয়ের উপর তার এমনটা করা উচিত হয়নি। হাতে ব্যথার জন্য আশিক ঔষধ নিয়ে আসে। জুই, এই নে, হাতের ব্যথা চলে যাবে। গরু মেরে জুতা দান করছেন? আশিক জুয়ের কথায় চমকে ওঠে, কিছুই বলতে পারছে না সে। জুয়ের হাতে ওষুধগুলো ধরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায় আশিক। লিজার উপর বড্ড রাগ হচ্ছে তার। জুই খাবার খেতে চাচ্ছিল না, সেতু তবুও জোর করে জুইকে খেতে বাধ্য করে। তাই জুই খেয়ে নেয়, প্লাস ওষুধগুলো। হাতের ব্যথাটাও কমছে না, তাই না খেয়ে আর উপায় ছিল না। লিজা আর তানভীর রেস্টুরেন্টে বেশ আয়েশ করে খাবার খাচ্ছে। বেবি, আমাদের আর কিচ্ছুরই দরকার নেই। এখন ওই আশিককে লাথি মেরে চলে আসলেও আমাদের কিচ্ছু যাবে আসবে না। একদম ঠিক বলেছো, যা পাওয়ার ছিল তা তো পেয়েই গেছি। ওই আশিক বুঝতেই পারলো না আমাদের চালাকিটা। একদম ঠিক। কত হয়েছে মোট মিলে আমাদের? 10 কোটি টাকা। ব্যাচ আর কি দরকার, এতেই অনেক। তাও আজকে একবার যাব, তোমার তো কাজ আছে, কাজ সেরে নাও। কাল ওই কুত্তাটাকে লাথি মেরে চলে আসতেও দ্বিধা নেই। হা 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 হা। হা হা হা। বিকেলে লিজা তানবীরের সাথে সব কাজ শেষ করে বাসায় ফিরে আসে। আশিকের রুমে গিয়ে দেখে আশিক বেলকনিতে বসে আছে। আরে আশিক, তুমি এখানে বসে আছো কেন? এতক্ষণ কোথায় ছিলে? বাবা একটু অসুস্থ, দেখতে গিয়েছিলাম। ও লিজা, তোমার এটা কিন্তু একদম ঠিক হয়নি। কোনটা? তুমি মিথ্যে বলে জুইকে আঘাত করতে বাধ্য করেছো আমায়। মানে কিসের মিথ্যে? জুই টাকা চুরি করেনি। বারে বাহ, তুমি কি করে জানো যে ওই মেয়েটা চুরি করেনি? যে আমার জামা ধুয়েছিল সে টাকা চুরি করেনি তো কে করেছে? টাকা থাকলে তো করবে। মানে কি? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি মিথ্যেবাদী? তোমাকে মিথ্যে বলি? লিজা, বোঝার চেষ্টা করো, যে তোমার জামা কাপড়ে হাতি দেয়নি সে কিভাবে তোমার টাকা চুরি করবে? তোমার জামা কাপড় সে তো ধুয়েছিল, জুই নয়। ও, এখন বুঝি বড্ড মায়া লাগছে ওই মেয়েটার জন্য। ছি, লজ্জা করে না তোমার? আমার সাথে ফিজিক্যাল রিলেশন করার পর এখন তুমি ওই মেয়ের গুণগান গাইছো? এক কোর পানি পেট ভরেনি বুঝি, আরও লাগবে? আসলে তোমরা ছেলেরাই এমন ক্যারেক্টারলেস। ব্যাস, অনেক বলেছো। লিজা, ফিজিক্যাল রিলেশন করতে তুমি আমাকে বাধ্য করেছো, আমি নই। ও, এখন বুঝি সাধু হয়ে গেলে। লজ্জা হওয়া উচিত তোমার। লিজা। তোমার মতো ক্যারেক্টারলেস ছেলের সাথে কথা বলার ইচ্ছে আমার নেই। লিজা, কোথায় যাচ্ছ তুমি? সেটা আমি তোমাকে বলার প্রয়োজন মনে করি না। তোর মতো ছেলের সাথে ভালোবাসার অ্যাক্টিং করা যায়, ভালোবাসা নয়। আমি তো কেবল তানভীরকেই ভালোবাসি। তোর থেকে টাকার প্রয়োজন ছিল, ব্যাস নিয়ে নিয়েছি। এখন আর তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আশিক পথ আটকালেও লিজা চলে যায়। তার আসল উদ্দেশ্যই এটা। আশিকের রাগ এবার জুইয়ের উপর চরম আকার ধারণ করলো। আশিকের ইচ্ছে করছে জুইকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু তাও এখন পসিবল না। রাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায় আশিক। সন্ধ্যার সময় বাসায় ফিরে আসে আশিক। জুই ভয়ে ভয়ে আশিকের রুমে যায়। দেখুন, আমি কখনো চাইনি আপনাদের সম্পর্কের কোনো অবনতি ঘটুক। আমি চাইলেই চলে যেতে পারি আপনাদের এই বাসা ছেড়ে। যাসনি কেন? আমি তো এখানে খেয়ে পড়ে বেঁচে আছি, কিন্তু আমি যদি এই বাসা ছেড়ে চলে যাই, গ্রামে আমি বেঁচে থাকতে পারবো না। গ্রামে না গেলে পথে পথে হয়তো নরপশুদের শিকার হব। তখন আমার আত্মহত্যা ছাড়া আর কিছুই করার থাকবে না। আত্মহত্যা মহাপাপ জেনে এখনো মরতে পারলাম না।
না হলে সত্যি আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতাম না। চাকরানীদের মতো কাজ করে খাবো তাও ঠিক আছে, খেয়ে পরে বাঁচতে তো পারবো। সরি, মাফ করবেন আপনাদের মধ্যে আমি কাঁটা হয়ে দাঁড়ানোর জন্য। গেট আউট, আই সে গেট আউট। জুয়ের কথাটার অর্থ ঠিকই বুঝতে পেরেছে, তাই জুই চলে যেতে নিলে পেছন থেকে আশিক বলে ওঠে, আর কখনো আমার সামনে আসবি না, মাইন্ড ইট। জুই আশিকের রুম ছেড়ে চলে যায়। রুমে এসে কান্না করে দেয় জুই। ভাবি আর কত কাইনবেন? সেতু, তুমি জানো না আমার জন্মই হয়েছে কান্না করার জন্য। সুখ নামক জিনিসটা আমার জীবনে নেই সেতু। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে জুই, আর সেতু তাকে সান্ত্বনা দিচ্ছে। এশারের আজান দেয়। জুই চোখের পানি মুছে নামাজে দাঁড়িয়ে যায়। সব অভিযোগ আল্লাহকে জানায়। জুই তার চোখের পানি দিয়ে খাবার খাওয়ার জন্য আশিককে ডাকতে সেতুকে পাঠায় জুই। আশিক একদমই না করে দেয়, সে খাবে না। জুই কিছুই বলল না। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সেতু ওয়াশরুমে থাকায় জুই যায় দরজা খুলে দিতে। দরজা খুলেই জুই শকড। বলা নেই কওয়া নেই, শিশির হঠাৎ বাসায়। জুয়ের চোখে পানি দেখে ফেলে শিশির। তুমি কাঁদছো কেন? না না, কই কাচ্ছি না তো। তাহলে তোমার চোখে পানি কেন? চোখে কি যেন পড়েছে তো তাই। ও আচ্ছা, আশিক কোথায়? আছে উপরের রুমে। ডেকে আনো তো, একটু দরকার ছিল। আচ্ছা, আপনি এখানে বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। জুই রুমে গিয়ে সেতুকে বলে আশিককে ডেকে দিতে। সেতু আশিকের রুমে যায়। ভাইয়া আইতাম নি। আয়। ভাইয়া আন্নের প্যারানট আইছে, আন্নের ডাহের। আমার আবার কোন ফ্রেন্ড? ওই দিন আইছিল যে লম্বুটা। ও আচ্ছা, তুই যা, আমি আসছি। আচ্ছা। আশিক নিচে নেমে এসে দেখে শিশির ড্রয়িং রুমে বসে আছে, আর জুই শিশিরকে কফি এনে দিচ্ছে। শিশির, তুই হঠাৎ? কেন রে, আসতে পারি না নাকি? না, পারবি না কেন? অবশ্যই পারবি। আসলে আশিক, তোকে আমার কিছু বলার ছিল। বল। দেখ আশিক, আমি কখনো তোর খারাপ চাইবো না। হ্যাঁ, কি হয়েছে? আসল ব্যাপারটা বল তো। পিকগুলো দেখ। আশিক পিকগুলো দেখে চোখ লাল করে ফেলে, কারণ ছবিগুলোতে একটা লিজা আর লিজার পাশে অন্য একটা ছেলে। এই ছবিগুলো কোনো এক শপিং মলের। লিজার পাশে এই ছেলেটাকে। সেটা আমার প্রশ্ন আশিক। তুই কোথায় পেলি এই পিক? আমি সকালে শপিং মলে গেলে লিজাকে আর লিজার সাথে ছেলেটিকে দেখতে পাই। লিজা এই ছেলেটার সাথে শুধু শপিং মল নয়, রেস্টুরেন্টেও গিয়েছে। আজকে সারাটা দিন লিজাকে আমি এই ছেলে। তাহলে লিজা যে আমায় বলল ওর বাবা অসুস্থ। আশিক, আমার মনে হয় ও তোকে মিথ্যা বলছে। তার মানে লিজা? না, আমাকে জানতেই হবে এই ছেলেটিকে। আর শোন আশিক, এখন আর মডার্ন মেয়েরা তোর আর আমার মতো ছেলেদের 9 টাকাকে ভালোবেসে টাকার জন্য ওরা একটি ফুলের মতো জীবন নষ্ট করে দিতেও দ্বিধাবোধ করে না। লিজা এমন না। কেমন সেটা তো তুই জানিস। আচ্ছা, আজকে আমি আসি। এখনই চলে যাবি? হ্যাঁ, ব্যাস এটাই জিজ্ঞেস করতে আসলাম, তুই এই ছেলেটাকে চিনিস কিনা। ওরা যতটা ক্লোজ হয়ে আসে দেখ কি বোঝা যাচ্ছে। আমি আসছি, বাই বাই। ছবিগুলো দেখে আশিকের মাথায় আগুন ধরে গেছে। লিজার পাশে এই ছেলেটি কে? ছেলেটির সাথে লিজা এত ক্লোজ কেন? সব প্রশ্ন আশিককে মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো উত্তর মিলছে না। আশিক আগে কখনো এই ছেলেটিকে দেখেও নি। হঠাৎ কই থেকে আসলো এই ছেলে? আশিক ফোনটা বের করে লিজাকে ফোন দেয়। বারবার একই কথা, লিজার ফোনে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। লিজার জন্য আরও বেশি রেগে যায় আশিক। খাবার খাবে না বলে দিয়েছে তো খাবেই না। আশিক যা বলে তাই করে জুইও খেলো না, ওষুধগুলো খেয়ে নিল। কেন জানি না আশিক না খেলে তারও খেতে ইচ্ছে করে না। সেতুকে জোর করতে নিষেধ করায় সেতু জোর করেনি। আশিক লিজার ফোন বন্ধ পেয়ে শুধু ভাবছে আর ভাবছে, তবে কি লিজার অন্য কারোর সাথে রিলেশন আছে? আর থাকলে লিজা কিভাবে পারলো তার সাথে এমনটা করতে? সব কিছুর মোড় জুইয়ের দিকেই নিচ্ছে। জুই আশিকের জীবনে না এলে হয়তো ওর জীবনটা এমন এলোমেলো হতো না। সব কিছুর জন্য দায়ী জুই। আশিকের এই মুহূর্তে ইচ্ছে করছে জুইকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু তাও পসিবল না। আশিক লিজার নাম্বারে বারবার ট্রাই করে, কিন্তু প্রতিবারই লিজার ফোন বন্ধ বলছে। রাগ নিয়ে জেগে থাকতে থাকতে একটা সময় আশিক ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আশিক ঘুম থেকে অনেক আগে উঠে যায়। বেলকনিতে গিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সে সকালটা হওয়ার জন্য অনেক আগে থেকে অপেক্ষা করছে আশিক। লিজার সাথে আজকে যে করেই হোক তার দেখা করতেই হবে। জুয়েরও ঘুম ভেঙে যায়। প্রতিদিনের মতো নামাজ কালাম পড়ে
কুরআন তিলাওয়াত করে তারপর বাগানে পানি দিয়ে এসে সকালের নাস্তা রেডি করতে চলে যায়। সেতু এখনও ঘুমেই। জুয়ের নাস্তা বানানো শেষ হলে সেতুর ঘুম ভাঙে। সেতু ফ্রেশ হয়ে এসে আশিককে নাস্তা করার জন্য ডাকে। রাতে খাবার না খাওয়ার ফলে খুব ক্ষুধা পাইছে, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আশিক হালকা পাতলা কিছু খেয়ে নেয়। সকাল 10টা। আশিক শার্টটা গায়ে দিয়ে বাসা থেকে বের হয়। জুই বুঝতে পারল আশিক অফিসে না, অন্য কোথাও যাচ্ছে। কিন্তু কোথায় যাচ্ছে সেটা একমাত্র আশিকই জানে। আশিক একটা দোকানের সামনে দাঁড়াতেই দেখে লিজার মতো একটা মেয়ে। ভালো করে দেখে বুঝতে পারল এটা লিজাই, কিন্তু এই ছেলেটা তো কালকের ছেলেটাই। আশিক লিজার সামনে গিয়ে দাঁড়ায়। আরে আশিক, তুমি? তোমার সাথে একে? আমার ফ্রেন্ডস। তানভীর। তানভীর, এ আশিক আমার খুব ভালো ফ্রেন্ড। হাই ব্রো, আই এম তানভীর। ইউ? আশিক, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আশিক, তুমি অফিসে চলে যাও, আমাদের কাজ আছে। লিজা আর তানভীর চলে যায়। রাগে আশিকের মাথা খারাপ হয়ে যাচ্ছে। লিজাকে আজকে একটা কথা জিজ্ঞেস করতে হবেই, তাই আশিক লিজার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। দুপুরে আশিক বাসায় এলো না দেখে জুয়ের একটু টেনশন হয়। জুয়ের মনটাও আজকে কেমন যেন করছে। জুই নামাজ পড়ে দোয়া করে আশিকের যেন কোনো ক্ষতি না হয়। নামাজে বসে চোখের পানি পড়ছে জুয়ের। বিকেলেও জুই বাসায় আসলো না। জুয়ের একটু বেশি টেনশন হতে লাগলো। দুপুর আর বিকেল গড়িয়ে সন্ধ্যায় বাসার সামনে গাড়ি থেকে নামে লিজাকে তানভীর তাকে নামিয়ে দিয়ে চলে যায়। লিজার সামনে আশিক এসে দাঁড়ায়। এতগুলো ফোন দিয়েছি, তোলনি কেন? মোবাইলের চার্জ শেষ। তোমাকে না আমি একটা পাওয়ার ব্যাংক কিনে দিয়েছিলাম? ওটা নিতে ভুলে গেছি। হঠাৎ আশিক আর লিজা খেয়াল করে তানভীর আবার ফিরে আসছে। লিজা, এই নাও তোমার পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকটা লিজাকে দিয়ে তানভীর চলে যায়। আশিক লিজাকে ঠাস করে একটা থাপ্পড় মারে। তুমি এত বড় মিথ্যে বলো আমাকে? আর এই ছেলে কে যে তুমি ওর সাথে ঘুরছো? আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে ঘুরবো, তাতে তোমার কি? তোমার বউ আছে, আমারও বিএফ আছে। তুমি তোমার নিজের মতো থাকো, আর আমি আমার মতো। আমাকে অনেক সাপোর্ট করেছো দেখে ছেড়ে দিলাম। এরপর থেকে আমার গায়ে হাত তোলার স্পর্ধা করলে তোমাকে আমি জেলের ঘানি টানিয়েই ছাড়বো। মাইন্ড ইট। আশিককে কথাগুলো বলে লিজা গেট লক করে বাসার ভেতরে চলে যায়। আশিকের আজকে নিজেকে বড্ড খারাপ একটা লোক মনে হচ্ছে। যাকে নিজের থেকে বেশি ভালোবাসলো সেই তাকে নাকি জেলের ঘানি টানাবে। হায় রে ভালোবাসা, এই ছিল ভালোবাসার পরিণাম। সব দোষ জুয়ের, এটা ভেবে নেয় আশিক। আশিক বাইকে করে লিজার বাসা থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় লিজার সাথে ঘটে যাওয়া সব স্মৃতি মনে করে আশিক বাইক চালাচ্ছে। চোখে পানি চলে আসে। আশিক বাইকটা কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট করে বসে। আশিক তার বাইক একদিকে আর তার নিতর দেহটা একদিকে পড়ে আছে। ডাক্তার, আমার ছেলের এখন কি অবস্থা? আপনার ছেলে আইসিইউতে আছে, সেন্স ফিরিনি। কবে ফিরবে এখনো ভালো করে কিছু বলা যাচ্ছে না। তবে আপনারা লাকি যে ব্রেন ড্যামেজ হয়নি। আমরা যতটুকু বুঝতে পারছি আপনার ছেলের ঠিক মতো হাঁটাচলা করতে পারবে না, পা দুটো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হ্যাঁ, ঠিক মতো সেবা করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনার ছেলে সুস্থতা। এখন অপেক্ষা করুন ওনার সেন্স ফেরা অবধি। হ্যাঁ ডাক্তার। ডাক্তার চলে যায়। জুই, আশিকের আব্বু আম্মু, তিশা, সেতু সবার চোখে পানি। আশিকের অ্যাক্সিডেন্টের কথা শুনে ওনারা দেশে ফিরে আসেন। আশিককে আইসিইউতে রাখা হয়েছে। সেন্সলেস অবস্থায় জুই বুঝতে পারছে তার জন্য হয়তো আশিকের এমন অবস্থা। যদি তার জন্যই হয়ে থাকে তাহলে আশিককে আগের মতো করার দায়িত্ব তার। খুব অপরাধ বোধ হচ্ছে জুয়ের। 5 দিন পর আশিকের সেন্স ফিরে সবাই দেখতে যায়। এই 5 দিনে সবার ঠিকমতো খাওয়া দাওয়া সব বন্ধ। জুই হসপিটালেই পড়ে রয়েছে। সর্বক্ষণ আশিকের পাশে হাজার হোক স্বামী ও জুয়ের স্বামীর এমন অবস্থা কেউ মেনে নিতে পারবে না। জুইকে অনেকবার বলার পরেও বাসায় নেওয়া যায়নি। দিন রাত এক করে আল্লাহর কাছে আশিকের সুস্থতা চেয়ে এসেছে জুই। ডাক্তারের কথাই ঠিক, আশিক হাঁটাচলা করতে পারে না। আশিকের খেয়াল জুই রাখতে পারবে বলে সবাইকে বাসায় পাঠিয়ে দেয় জুই। আশিকের কেবিনে বসে আশিকের ঔষধপত্র ঠিক করছে জুই। এমন সময় আশিকের ডাক। এই যে। কিছু লাগবে আপনার? আমার ফোনটা দাও। আশিকের কথা শুনে জুই